হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি স্টাডি। তো আজ আমরা ইন্ডিয়ান পলিটি থার্ড চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আর এখানে আমরা দেখব থার্ড চ্যাপ্টারে দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে প্রধান বৈশিষ্ট্য। ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রধান বৈশিষ্ট্যগুলো কী, এটা আমাদের চ্যাপ্টার থার্ড হবে, কিন্তু লেকচার ফোর্থ হবে। ঠিক আছে, লেকচার ফোর্থ হবে। তো যারা এর আগে 3টে লেকচার দেখুন, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। ওকে, শুরু করা যাক। তো আমাদের কি বলেছে যে প্রধান বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমাদের যে কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল সেটা মোটামুটি ওয়ার্ল্ডের 60+ যে কান্ট্রি আছে সেখান থেকে তাদের কনস্টিটিউশনগুলো পড়ে সেখান থেকে যে জিনিসগুলো আমাদের দেশে অ্যাপ্লাই করা যাবে সেই হিসাবে আমরা কি করেছি, সেখান থেকে বড় করেছি, কপি করিনি, বড় করেছি, নিজের মতো করে আমরা চেঞ্জ করেছি। তারপরেও কী হলো যে যখন আমরা সেগুলোকে অ্যাপ্লাই করলাম আমাদের ইন্ডিয়াতে, তখন দেখলাম যে না, তারপরেও আমাদের কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করতে হলো, মানে সংশোধন করতে হলো। তো এই সংশোধনের থ্রু আমরা কি অনেক কিছু চেঞ্জ করেছি। ঠিক আছে, তো এই যেগুলো ফেমাস তোমার সংশোধন, সেখানে নামগুলো আছে, যেমন 47 44, 73, 74, 97 অ্যান্ড 101। এদের মধ্যে এই যে 42টা, এটা হচ্ছে মারাত্মক জিনিস। কারণটা হচ্ছে কি, এতে বলা হয় এক টাইপের মিনি কনস্টিটিউশনই বলা হয় এটাকে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে এতে অনেক কিছু আমরা চেঞ্জ করেছি এই 42 নম্বর কনস্টিটিউশনে, এই অ্যামেন্ডমেন্টে। আচ্ছা, কেন? আচ্ছা, পরে এসে দেওয়া আছে যে এটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি। কেন বলি? কারণ হচ্ছে আমাদের লার্জ নাম্বার অফ চেঞ্জেস আমরা করেছি এর থ্রু কনস্টিটিউশনে। ইস্যুনন্দ ভারতী কেস আছে, যেটা হচ্ছে কত 1973 সুপ্রিম কোর্ট একটা রায় দেয় কি, যে পার্লামেন্ট ঠিক আছে অ্যামেন্ডমেন্ট তো করছে, ভালো কথা, সেটা আর্টিকেল নাম্বার 368-এর থ্রুই করছে, তাও ভালো কথা। কিন্তু পার্লামেন্ট একটা জিনিস সেটা করতে পারবে না কি, যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হবে। নাহলে তো পার্লামেন্টের কাছে তো অত্যাধিক পাওয়ার হয়ে যাবে, যে যা ইচ্ছা পরের দিন চেঞ্জ করে বলবে যে হ্যাঁ এটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এই কারণের জন্য সুপ্রিম কোর্ট সামনে এসে কী করলো, যে বললো যে তোমরা ঠিক আছে যেটা চেঞ্জ করছো, কিন্তু যেন বেসিক স্ট্রাকচার বলে একটা পার্ট হয়, সেই পার্টটা, বেসিক স্ট্রাকচারটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তো এটা জাস্ট একটা ছোটো রকম ইন্ট্রো। এবার আসা যাক একটু ভিতরের দিকে। যখন আমরা টার্ম কনস্টিটিউশন রেফার করি, ঠিক আছে, যে কনস্টিটিউশন বলি, তার মানে কি বলি, যে এটা একটা সেট অফ প্রিন্সিপাল। ঠিক আছে, যেটা কি করে, যেটা গভর্নমেন্টকে অর্গানাইজেশন এবং ফাংশনিংয়ে হেল্প করে। ঠিক আছে, যেটা একটা আউটলাইন দেয়। ঠিক আছে, একটা প্রিন্সিপাল, যে প্রিন্সিপালের থ্রু গভর্নমেন্ট কী করে, যে নিজের ফাংশন করে। তাছাড়া কি, যে গভর্নমেন্টের সাথে একটা পাবলিকের যে সম্পর্ক তৈরি করে, রিলেশন তৈরি করে। কারণ এই যে মনে করো যে কনস্টিটিউশন কি, সাপোজ মনে করো যে এখানে রুলস রেগুলেশনস আছে, তো এই রুলস রেগুলেশনসের থ্রু কি গভর্নমেন্ট নিজের রুলস রেগুলেশনের থ্রু যে কাজগুলো করবে, আর কি পাবলিকও দেখবে যে হ্যাঁ এই রুলস রেগুলেশনের থ্রুই কাজগুলো হচ্ছে। তো দুজনের মধ্যে একটা না বিশেষ একটা রিলেশনশিপও তৈরি হয়ে যায়, যে এও একে বোঝে, এও একে বোঝে। বা কেউ যদি কারো এগেনস্টে যাচ্ছে, তখন কী করবে, যে কনস্টিটিউশন মাঝখানে এসে সেটাকে বাধা দেবে। ঠিক আছে, এনিওয়ে, তো এখানে ওটাই জিনিস আছে, যেমন হচ্ছে রাইটস অ্যান্ড ডিউটিসের কথা বলেছে। দেখো, রাইটস কি, কনস্টিটিউশন তোমাকে রাইটস দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে সেগুলো তোমাকে দিয়েছে, কিন্তু কিছু ডিউটিসও আছে। ঠিক আছে, এই ডিউটিসগুলো কি, দেখো, রাইটস কাকে দিয়েছে, পাবলিককে দিয়েছে রাইটস, যে তোমাদের কিছু রাইটস আছে। এবার গভর্নমেন্ট সেই রাইটসগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না নর্মাল পজিশনে, মানে নর্মাল সময়ে। ইমার্জেন্সিতে সেটা বিষয়টা আলাদা হয়ে যায়, সেটা পরবর্তী কথা, সেটা আলাদা জিনিস। কিন্তু যখন তোমার কিছু রাইটস দেওয়া হয়েছে, তখন কিছু তোমার কাছ থেকে ডিউটিসও বলা হচ্ছে, তোমার কিছু নিজস্ব ডিউটিও আছে। তারপর কি বলা হচ্ছে, যে এই যে কনস্টিটিউশনটা ডিসক্রাইব করা হয় কীভাবে, যে ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, মানে কনস্টিটিউশনকে অনেক সময় বলা হয় যে ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, মৌলিক অধিকার অফ দ্য ল্যান্ড, সুপ্রিম ল অফ দ্য স্টেট, বেসিক ল অফ দ্য কান্ট্রি, ইনস্ট্রুমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, রুল অফ দ্য স্টেট, এগুলো সব মানে বেসিক স্ট্রাকচার অফ দ্য পলিসি, গভর্নমেন্ট নর্মস অফ দ্য কান্ট্রি, এগুলো বলা হয়। ঠিক আছে, যে কনস্টিটিউশনকে রেফার করা, ডিসক্রাইব করার জন্য বলা হয়। এনিওয়ে, পরেরটাতে চলে যাচ্ছে। এবার মেন ফিচার্সে আসার আগে, এখনও কিন্তু ফিচার্স আমরা এখনও আসিনি, ফিচার্সে আসার আগে আমি কিছু এক্সট্রা জিনিস তোমাদের জানিয়ে দিতে চাই, যেটা হয়তো তোমরা লক্ষ্মীদান বইও হয়তো পাবে না। এখানে একটু জিনিসগুলো বুঝে নাও, তাহলে পলিটি তোমাদের পরবর্তীতে অনেকটা ইজি হবে বুঝতে। এখানে আমরা যখন ক্লাসিফিকেশন দেখি না কনস্টিটিউশনে, তো আমরা দেখি কি, যে বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন, যেমন একটা ইভলভ হয়, তো একটা এনেক্ট কনস্টিটিউশন হয়, একটা রিটেন কনস্টিটিউশন হয়, তো একটা আনরিটেন কনস্টিটিউশন হয়, একটা ফেডারেল হয়, তো একটা ইউনিটারি হয়। তো আমি এগুলো ছোটো ছোটো করে একটু করে বুঝিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে হয়তো সময়ের সাথে সাথে এগুলো একটু বড় করে বোঝাতে হবে। এনিওয়ে, ইভলভ কনস্টিটিউশন কাকে বলা হয়, যেটা কি গ্র্যাজুয়াল এভলিউশন হচ্ছে, এভলিউশন প্রসেস করেছে, যে ক্রমিক বিকাশ যেটা হয়। ঠিক আছে, যে প্রথমে এটা হলো, তারপরে এটা থেকে এটা হলো, তারপরে এটা থেকে এটা হলো, তো এইভাবে বিকাশ হচ্ছে। ঠিক আছে, ক্রমিক বিকাশ অনুসারে যেটা চলছে।
ক্রমিক বিকাশ অনুসারে বা কনভেনশনের থ্রু, মানে সকলে বসলো একটা ডিসাইড করলো কনভেনশনের থ্রু, বা কোনো প্র্যাকটিস চলছে সেই প্র্যাকটিসের থ্রু, বা কোনো জুডিশিয়াল ডিসিশন, মানে কোনো জাজের কোনো একটা ডিসিশন দিলেন সেটার বেসিসে যে কনস্টিটিউশন নির্ধারিত হয় তাকে কি বলা হয়? ইভলভ কনস্টিটিউশন। এটার মধ্যে একটা উদাহরণ কি? ব্রিটিশ কনস্টিটিউশনকে আমরা কি ইভলভ কনস্টিটিউশন বলি। ব্রিটিশ কনস্টিটিউশন এরকমই যে সেখানে গ্র্যাজুয়াল ইভলিউশনের থ্রু কী হয়, যে কনস্টিটিউশনে চেঞ্জেস হতে কনস্টিটিউশনটা তৈরি হয়। এটা এনেক্ট কনস্টিটিউশন কীরকম, যে না আমাদের এইভাবে কিন্তু ইভলভ হয়নি, মানে ইভলভে কী হলো, যে তোমার গ্র্যাজুয়াল ইভলিউশন হলো, আজকে এটা তো কাল তারপরে সেখান থেকে কিছু চেঞ্জেস করা আবার এটা। ইনেক্ট কনস্টিটিউশনে কী হয়, যে খুব ডেলিভারেটলি মেড করা হয়, মানে হচ্ছে সময়ের সাথে কী করা হলো, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়। আর এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপরে দায়িত্ব থাকে যে তারা মানে দেখে প্রত্যেকটা বিষয়ের উপর রুলস রেগুলেশন আগে থেকেই বানিয়ে দেবে। এবার কিছু যদি হয় তো ওই রুলস রেগুলেশনের থ্রুই হতে হবে, ঠিক আছে। আর যদি খুব দরকার হয় তাহলে একটা অ্যামেন্ডমেন্টের থ্রু তাকে চেঞ্জ করতে হবে, আর অ্যামেন্ডমেন্টের থ্রু চেঞ্জ করা একটু টাফই হয়। তো মধ্যে কথা হচ্ছে যে আগে থেকে রুল সেট থাকবে আর সেই রুল হিসাবে চলবে, তো এটাকে বলা হবে এনেক্ট কনস্টিটিউশন। যেমন এক্সাম্পল হিসাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা এনেক্ট কনস্টিটিউশন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাকে আমাদের মোটামুটি 3 বছর সময় লেগেছিল, নেয়ার অ্যাবাউট 2 বছর 11 মাস 18 দিনের সময় লেগেছিল। তো 3 বছরই ধরি, 3 ইয়ার্সের সময় নিয়ে বসে ভালো করে দেখে শুনে প্রত্যেকটা বিষয়ের উপরে রুলস রেগুলেশন বানায়। তো এটাকে বলা হয় কি এনেক্ট কনস্টিটিউশন। গ্র্যাজুয়াল ইভলভ কনস্টিটিউশন না, যেখানে কি যে গ্র্যাজুয়াল ইভলিউশন হচ্ছে না, যে আজকে এটা তো কালকে ওখান থেকে আরেকটা চেঞ্জ করে দিল না, যেটা আছে তো সেটাই চলছে। হ্যাঁ, এরকম না যেখানে চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, কিন্তু এই যে গ্র্যাজুয়াল কনস্টিটিউশনে গ্র্যাজুয়ালি যেটা ইভলভ কনস্টিটিউশন, যেখানে কি না খুব ইজিলি চেঞ্জ করা যায়, এটাতে কিন্তু করা যায় না, এটাতে একটা অ্যামেন্ডমেন্টের থ্রু করতে হয়, আর একটু পরে বুঝতে পারবে। এনিওয়ে, তারপরে একটা কী হয় রিটেন কনস্টিটিউশন, আর একটা কি আনরিটেন কনস্টিটিউশন। এবার রিটেন কনস্টিটিউশন বোঝো, রিটেন কনস্টিটিউশন কারা হবে? এই যে এনেক্ট কনস্টিটিউশনগুলো রিটেন কনস্টিটিউশন হবে। কীভাবে? দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপর তোমার দায়িত্ব দিয়ে দিলে তুমি, এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলি কী করলো, যে প্রত্যেকটা জিনিসের উপর ডকুমেন্টেশন করে সেটার উপর রুলস রেগুলেশন বানালো, ঠিক আছে, প্রভিশন বানালো, ঠিক আছে, ফর্মুলেট করলো। তো এগুলো কি একটা করার পরে একটা বুকের রচনা করলো এরা। তো অবভিয়াসলি এখানে সব রুলস রেগুলেশন লেখা আছে, এটাকে আমরা কনস্টিটিউশন বললাম। তো অবভিয়াসলি এটা কি রিটেন কনস্টিটিউশন। আনরিটেনে কী হবে? আনরিটেনে দেখো কনভেনশন থ্রু চললো, কীরকম, যে কয়েকটা মানুষ বসলো, কিছু একটা বিষয়ের উপর আলোচনা হচ্ছে, সেখান থেকে যেটা ডিসাইড হলো সেটাই হয়ে গেলো ওখানকার নিয়ম, ঠিক আছে, বা কোনো আগে থেকে কোনো একটা প্র্যাকটিস চলে আসছে তো সেই হিসাবে নিয়ম হলো। এরকম না যে পার্টিকুলার কোনো নিয়ম আছে সেই বেসিসে চলছে সব কিছু, না। এখানে কি হচ্ছে, যে কনভেনশনের বেসিস হচ্ছে, এখানে কি প্র্যাকটিসের বেসিস হচ্ছে, এখানে কোনো প্রিন্সিপাল আছে সেটার বেসিস, বা জুডিশিয়াল কোনো ডিসিশন আছে সেটার বেসিস হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ ইউকে, এই যে দেখো ইভলভ কনস্টিটিউশন, তো ওগুলো কী হবে? আনরিটেন কনস্টিটিউশন, ঠিক আছে। যেহেতু উদাহরণস্বরূপ আছে ইউকে, নিউজিল্যান্ড, ইসরায়েল। ওকে, তারপর যদি আমরা চলে আসি যে ফেডারেল কনস্টিটিউশন, আর একটা কি ইউনিটারি কনস্টিটিউশন। ফেডারেল মানে যুক্তরাষ্ট্র, এটা সকলে জানো যে ফেডারেল মানে কি যুক্তরাষ্ট্র, ঠিক আছে। এবার যুক্তরাষ্ট্র কনস্টিটিউশন যেটা বলা হয় সেটাকে মানেটা কি? দেখো, ফেডারেল কনস্টিটিউশনে কী হয়, যে ন্যাশনাল গভর্নমেন্ট যেটা থাকে, মানে সেন্ট্রালের গভর্নমেন্ট যেটা থাকে, আর একটা রিজিনাল গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্টের কথা হচ্ছে, স্টেট গভর্নমেন্টের যেটা থাকে, এদের মধ্যে না পাওয়ার ডিভিশন করা থাকে, ঠিক আছে। আর এরা না ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি মানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে কাজ করবে, আর কি স্টেট গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে কাজ করবে, ঠিক আছে, অপারেশন এদের নিজের মতো করে হবে, এটা অ্যালাউ করা হয়। তো ফেডারেল কনস্টিটিউশন বলা হলো কাকে, যেটা থেকে ন্যাশনাল তোমার হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট মানে হচ্ছে তোমার স্টেট, এই সেন্ট্রাল গভর্নমেন্ট, আর স্টেট গভর্নমেন্ট মানে প্রভিন্সিয়াল রিজিয়নাল গভর্নমেন্টটাকে কি অ্যালাউ করা হবে ইন্ডিপেন্ডেন্টলি অপারেশনের জন্য। যেমন উদাহরণস্বরূপ হলো কি ইউএসএ, সুইজারল্যান্ড, কানাডা, রাশিয়া, ব্রাজিল। এখানে দেখবি যে ইন্ডিয়ার কথা নেই, কেন নেই একটু পরে বুঝতে পারবে, পরে বুঝছি। ফেডারেল গভর্নমেন্ট হয়ে গেল, বুঝে গেলে। ইউনিটারি গভর্নমেন্টে আসো, ইউনিটারি গভর্নমেন্টে কি বলছে, যে না ওই রকম সেম কিছু হবে না। এখানে কি, যে মেইন যে কনসেন্ট্রেশন অফ দ্য পাওয়ার যেটা থাকবে না, মেইন কনসেন্ট্রেশন অফ দ্য পাওয়ার থাকবে কার হাতে? ন্যাশনাল গভর্নমেন্টের হাতে, ঠিক আছে, এর হাতেই মেন থাকবে। এবার এই কি করবে, তারপর সেখান থেকে রিজিওনাল গভর্নমেন্টকে দেবে, তারপর সেখান থেকে কি হবে, যে সাবঅর্ডিনেট কোনো যদি গভর্নমেন্ট থাকে তাকে দেবে, ঠিক আছে। তো এইভাবে চলবে, এই বেসিসে চলবে। ওকে, যে ন্যাশনাল গভর্নমেন্ট, তারপরে তোমার স্টেট গভর্নমেন্ট বলতে পারো এই ক্ষেত্রে, আর যদি তারপর তার নিচু কিছু থাকে তো তার নিচে। এবার সেটাতে কি, যে দেখো যে মেইন যে পাওয়ার সেটা কার কাছে থাকছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকছে মেইন পাওয়ার, ঠিক আছে। তো ইউনিটারি গভর্নমেন্ট এখানে হলো কি, উদাহরণস্বরূপ হচ্ছে ইউকে, ফ্রান্স, চায়না, রাশিয়া না, চায়না, ইটালি অ্যান্ড নরওয়ে। আচ্ছা, এখানে তো কোশ্চেন হতে পারে তাহলে ইন্ডিয়া কিসে পড়ছে?
এবার দেখো ইন্ডিয়া কিসে পড়ে। ইন্ডিয়াতে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে যে ইন্ডিয়াতে না যে সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা আছে, স্টেট গভর্নমেন্ট আলাদা আছে। আবার ইন্ডিয়াতে দেখবে যে পাওয়ারের ক্ষেত্রে দেখবে কি হয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার বেশি, ঠিক আছে, আর সেখান থেকেই পাওয়ার ড্রন করে আবার স্টেট গভর্নমেন্ট। তো ইন্ডিয়াতে কি হয় না, এই দুটোর মিক্সচার আছে, ঠিক আছে। তো ফেডারেল ফর্ম আর ইউনিটারি স্ট্রাকচার। ইন্ডিয়াতে বলা হয় যে ফেডারেল ইন ফর্ম মানে হচ্ছে কি যে ফেডারেলের মতো স্ট্রাকচারটা তো ফেডারেলের মতো আছে, কিন্তু ইউনিটারি নেচার আছে, মানে মেইন যে পাওয়ারটা সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই আছে, ঠিক আছে। তো এখানে কি হয় যে এখানে ব্লেন্ডিং আছে, ফেডারেল আর ইউনিটারি সিস্টেমের ব্লেন্ডিং আছে এখানে। ওকে, আরও কিছু টাইপের হয় কি, হ্যাঁ হয়, যেমন হচ্ছে প্রসিডিউরাল কনস্টিটিউশন হয়, ঠিক আছে। আর একটা কী হয় যে প্রেসক্রিপটিভ কনস্টিটিউশন, ঠিক আছে। এখানে কি যেমন দেখো প্রসিডিউরালে কী হলো যে কোনো ডিফাইন লিগাল বা পলিটিক্যাল কোনো স্ট্রাকচারের বেসিসে, ঠিক আছে, কোনো লিমিট কোনো সেট করা হলো, বা প্রোটেক্ট ডেমোক্রেসি প্রসেসের জন্য বা হিউম্যান রাইটের জন্য, ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য বা হিউম্যান রাইট বাঁচানোর জন্য যে কোনো লিগাল কোনো প্রসিডিওর হচ্ছে সেট করা হলো, ঠিক আছে, পলিটিক্যাল স্ট্রাকচার বানানো হলো, সেটাকে আমরা কী বলবো, প্রসিডিউরাল কনস্টিটিউশন। প্রেসক্রিপটিভ কনস্টিটিউশন কি, আচ্ছা এখানে কি বলা হচ্ছে কি না এরকমভাবে করা হবে না, এখানে কি করা হবে যে একটা ব্রড কনসেনসাস করা হবে, সোসাইটাল গোল, মনে করো কোনো একটা গোল আছে, সেই বেসিসে আমরা কী করবো, সেই বেসিসে আমরা নিজেদের কনস্টিটিউশন তৈরি করব, ঠিক আছে। গাইডিং পাবলিক অথরিটি অ্যান্ড অ্যাচিভিং দ্য কমন অবজেক্টিভ, কমন অবজেক্টিভের জন্য আমরা করবো, আজকে এটা কমন অবজেক্টিভ আছে, কালকে এটা কমন অবজেক্টিভ হবে, এনিওয়ে। এবার এটা তেমন অতটা করে না। তো মেন যেগুলো আছে সেগুলো দেখো, রিজিড কনস্টিটিউশন আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন। আচ্ছা রিজিড কনস্টিটিউশনে কী হয় যে মনে করো যে রিজিড কনস্টিটিউশন আছে কি, মনে করো যে কোনো রুলস রেগুলেশন অলরেডি তৈরি হয়ে আছে, এবার তাকে চেঞ্জ যদি করতে হয় তাহলে কি খুব ইজিলি চেঞ্জ করা যায়, অবভিয়াসলি রিজিড বলেছে, অবভিয়াসলি চেঞ্জ করা যাবে না। এই জন্য কী দরকার হয়, স্পেশাল প্রসিডিওর দরকার হয় অ্যামেন্ড করার জন্য, কনস্টিটিউশনকে কী করার জন্য, অ্যামেন্ড করার জন্য স্পেশাল প্রসিডিওর দরকার হয়, ঠিক আছে। আর কিছু স্পেশাল ডিসগাইজেস হচ্ছে কনস্টিটিউশন ফ্রম, আচ্ছা তো এই যে স্পেশাল যে প্রসিডিওরগুলো অবভিয়াসলি কনস্টিটিউশনকে চেঞ্জ করার জন্য একটা স্পেশাল তোমার কী হলো যে অ্যামেন্ডমেন্টের দরকার হলো, স্পেশাল প্রসেসের দরকার হলো। এখানে কী হলো যে অর্ডিনারি যেগুলো ল থাকবে সেখান থেকে কি কনস্টিটিউশন লকে এখানে একটা তোমার ডিফারেন্স তৈরি ক্রিয়েট করছে, ইজিলি হবে না, মধ্যে কথা হচ্ছে ইজিলি তো তুমি চেঞ্জ করতে পারবে না। তো এরকম কোন কোন আছে, যেমন হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া আর সুইজারল্যান্ড। ফ্লেক্সিবল কনস্টিটিউশন কোনগুলো, যেটাতে কি যে তুমি অর্ডিনারি ল, ঠিক আছে, অর্ডিনারি ল, কোনো কনস্টিটিউশনাল ল, আচ্ছা একটা বুঝো যে কনস্টিটিউশনাল কোনো ল আছে সেটাকে কি না খুব ইজিলি তুমি চেঞ্জ করতে পারছো, মানে অর্ডিনারি লয়ের মতো আজকে এটা তো কালকে ওটা বানিয়ে দিলে, ঠিক আছে, চেঞ্জ করে তোমার যেটা মনে হলো সেই হিসাবে। অতটাও ইজি হয় না, বাট অনেকটাই কম্পারেবলি রিজিড থেকে অনেকটাই তো ইজিলি চেঞ্জ করা যায়। তো এরকম কোথায় আছে, যেমন ইউকে, তারপর কি হলো তোমার নিউজিল্যান্ড, ঠিক আছে। এবার ইন্ডিয়ার কেসে কী হয়, ইন্ডিয়ার কেসে না দুটোই হয়, রিজিড প্লাস ফ্লেক্সিবল। ইন্ডিয়াতে কী আছে যে কিছু কিছু রুলস রেগুলেশনস আছে, কিছু কিছু লজ আছে কনস্টিটিউশনে যেগুলো খুব রিজিড, ঠিক আছে, সেগুলো খুব রিজিড, সেগুলো এমনি চেঞ্জ করা যায় না, তার জন্য কী লাগে, স্পেশাল মেজরিটি লাগে, স্পেশাল মেজরিটি লাগে, ঠিক আছে। আর কিছু কিছু লজ রেগুলেশনস আছে যেগুলো খুব ইজিলি চেঞ্জ হয়ে যায়, ইজিলি চেঞ্জ করা যায়, সেগুলো কি বলা হয়, ফ্লেক্সিবল। তো ওই কারণে না ইন্ডিয়ারটা যেটা সেটা কি এই দুটোর কম্বাইন্ড, রিজিড প্লাস ফ্লেক্সিবল। ওকে, এবার আমরা কনস্টিটিউশন দেখে নিলাম মোটামুটি কী টাইপের কনস্টিটিউশন হয় সাধারণত আমরা বুঝলাম। তারপরে এবার চলে আসি আমাদের কি ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা আছে তার যে ফিচার্সগুলো আছে, সে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোতে আমরা চলে আসি। ফার্স্টেই বলছি কি যে আমাদের যে কনস্টিটিউশনটা আছে না সেটা লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। এবার বুঝতে হবে, দেখো রিটেন কনস্টিটিউশন ওই কারণে পড়ালাম একটু আগে, মানে কি যে লিখিত আছে সব কিছু, আর লেন্দিয়েস্ট মানে কি লম্বা। এবার জিনিসটা জানো কি যে আমাদের যে কনস্টিটিউশনটা আছে, যে কনস্টিটিউশন বানানো হয়েছে সেটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লেন্দিয়েস্ট, সব থেকে বড় কনস্টিটিউশন, এর মধ্যে বড় কনস্টিটিউশন নেই। আর অরিজিনালি যখন এটা ফর্ম করা হয় তখন এটাতে কী ছিল, প্রিএম্বল ছিল, আর 395টা আর্টিকেল ছিল, 22টা তোমার পার্টস ছিল, আর 8টা শিডিউল ছিল। বর্তমানে সেটা হয়ে দাঁড়িয়েছে প্রিএম্বল প্লাস 450টা আর্টিকেল, 25টা পার্ট, 12টা শিডিউল, ঠিক আছে। তো কত বড় একটা ফর্ম, ঠিক আছে, এতটি কারো কোনো দেশে হয় না, এত বড় কোনো কনস্টিটিউশন হয় না, ঠিক আছে। সাধারণত এখানে আমাদের সব কিছু ব্যাপারের জন্য লেখা আছে। আবার এই মধ্যে কথা হচ্ছে যে কোয়েশ্চেন হতে পারে যে কেন আমাদেরটা এত বড় সাইজ। তো জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে কান্ট্রি না অনেকটাই বড়, একটু যদি কম্পেয়ার করে দেখবে তো আমাদের দেশে যে সাইজটা আছে মোটামুটি একটা বেশ বড়, মানে একটা দেশ, খুব কম দেশই আছে যেগুলোর সাইজ আমাদের থেকে বড়। তো এত বড় একটা ফাস্ট দেশ, প্রতি কিলোমিটারে আমাদের দেখবে ডাইভার্সিটি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, প্রতি কিলোমিটারে দেখবে ডাইভার্সিটি চেঞ্জ হয় আমাদের দেশে। এত হিস্টোরিক্যাল ফ্যাক্টরস আছে, বিভিন্ন টাইপের হিস্টোরিক্যাল ফ্যাক্টরস আছে, বিভিন্ন জায়গার নিজস্ব কালচার আছে, ঠিক আছে। সব জিনিসগুলোকে বজায় রেখে
একটা কনস্টিটিউশন বানাতে যদি হয় তাহলে সেই কনস্টিটিউশনের সাইজটা কত বড় হবে একটু নিজে ভেবে দেখো, ঠিক আছে। তারপর কি যে ফার্স্ট হলো যে ডাইভার্সিটি অনেক বড় আছে, আমাদের কি যে হিস্টোরিক্যাল অনেক ফ্যাক্টরস আছে, তারপর কি যে সিঙ্গেল কনস্টিটিউশন আছে সেন্টারের জন্য যেটা আর স্টেটের জন্য সেম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অনেক কনস্টিটিউশন কি হয় যে সেন্টারের কনস্টিটিউশন আলাদা হয়, স্টেটের কনস্টিটিউশন আলাদা, আমাদের ক্ষেত্রে দুটো সেম, তো অবভিয়াসলি বড় তো হবেই, ঠিক আছে। তো এই জিনিসগুলোর জন্য আমাদের কি কনস্টিটিউশনটা অনেক বড়, নর্মাল অন্যান্য কনস্টিটিউশনের থেকে আমাদের কনস্টিটিউশনটা অনেক বড়, লেন্থিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আর রিটেন, যেটা আমি আগেই বললাম, সেটা তোমরা দেখেছো যে সব কিছু রিটেন আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের গঠন করেছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রত্যেকটা জিনিস লিখে লিখে তৈরি করেছে, ঠিক আছে। এনিওয়ে, তো গ্র্যাজুয়াল প্রসেস আমাদের তৈরি নিয়ে আমাদের এটা কি ডেলিভারেটলি বসে 3 বছর সময় নিয়ে রিটার্ন করে সব ডকুমেন্টেড আমাদের কনস্টিটিউশন, তার জন্য আমাদের কি বলা হয় রিটেন কনস্টিটিউশন। আচ্ছা, তারপরে যদি চলে যাই যে দ্বিতীয় বৈশিষ্ট্য ফিচার্সে যখন আমরা দেখছি, দ্বিতীয় বৈশিষ্ট্য কি দেখছি আমরা যে ড্রন ফ্রম দ্য ভেরিয়াস সোর্সেস, বলছে আমাদের কনস্টিটিউশনটা বিভিন্ন সোর্স থেকে নেওয়া যায়। অবভিয়াসলি আমি বারবার একটাই কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনটা যখন বানানো হয় আমাদের 60+ দেশের কনস্টিটিউশন দেখে সেখান থেকে যেসব জিনিসগুলো আমাদের দেশে চালানো যাবে সেই জিনিসগুলো নিয়ে, ভালো ভালো জিনিসগুলো নিয়ে অ্যাড করে তবে আমাদের কনস্টিটিউশনটাকে বানানো, ঠিক আছে। এরকম না যে আমরা কপি পেস্ট করেছি, না কপি পেস্ট করিনি, এই জিনিসগুলো আমরা বুঝেছি, বুঝে আমাদের দেশে কীভাবে সেগুলোকে অ্যাপ্লাই করা যাবে সেই হিসেবে আমরা তাদের চেঞ্জেস করে আমরা সেগুলোকে বড় করেছি। তো আমাদের কোনো বড়ড, ঠিক আছে বলতে পারো, ঠিক আছে, বড়ড কনস্টিটিউশন বলা হয় অনেক সময়। তো এইভাবে আমরা কী করেছি, ইভেন আমাদের দেশে যে ব্রিটিশ যখন শাসনকাল চলছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, আমি এটা পড়ানোর সময় বলেছিলাম এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। তো ওই সেখান থেকেও আমরা নিয়েছি। আচ্ছা, একটু জাস্ট বলার জন্য বলি, যেমন যে আমাদের কী কী জিনিস সাধারণত আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নিয়েছি। দেখো, স্ট্রাকচারাল পার্ট বলতে কোনটা বুঝি আমরা, যে ফেডারেল সিস্টেম হয়ে গেল, ঠিক আছে, ফেডারেল সিস্টেমটা। তারপর কি বলতে পারি আমরা, জুডিশিয়ারিটা। তারপর কি বলতে পারি আমরা, গভর্নর অফিস, ইমার্জেন্সি পাওয়ার। তারপর কি পাবলিক সার্ভিস কমিশন যেগুলো চলছে, পাবলিক সার্ভিস কমিশন যেগুলো থেকে তোমার WBCS নেওয়া হচ্ছে বা UPSC নেওয়া হচ্ছে সেগুলো। তো এই যে প্রসেসগুলো, এগুলো কি সাধারণত যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসগুলো আমরা সাধারণত কোথা থেকে ড্রাইভ করেছি, যে স্ট্রাকচারাল পার্টটা সেটা আমরা ড্রাইভ করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আচ্ছা, জাস্ট জানার জন্য আরও কিছু জিনিস বলে দিচ্ছি। তারপর কি, যেমন ফিলোসফিক্যাল পার্ট, আমাদের কনস্টিটিউশনে যে ফিলোসফিক্যাল, এবার ফিলোসফিক্যাল পার্ট বলতে কোনটাকে বুঝি আমরা, সাধারণত বুঝি আমরা কি ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি আর ডিপিএসপি, বা ডিউটিটাকে তেমন ধরি না আমরা, ডিপিএসপিটাকে মেনলি ধরি, ডিপিএসপি, ঠিক আছে, যে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি। এই ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপিটা আমাদের কোথায় থেকে নেওয়া, ফান্ডামেন্টাল রাইটটা আমরা কোথায় থেকে নিয়েছি, আমেরিকান কনস্টিটিউশন থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। আর ডিপিএসপিটা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছি আমরা, সেটা হয়েছি আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। তো এইরকমভাবে তাছাড়া আরও কিছু, হ্যাঁ অবভিয়াসলি আছে, বাকি আমরা আরও অনেক দেশ থেকে অনেক কিছু নিয়েছি। কী কী, যেমন দেখো ব্রিটেন থেকেও আমরা অনেক জিনিস নিয়েছি, ব্রিটেন তো আমাদের এখানে শাসন করেছিলই, কিন্তু আমরা ব্রিটেনের গভর্নমেন্টের ওখান থেকেও, মানে ব্রিটেনে যেভাবে তাদের পলিটিক্যাল সিস্টেম চলে সেখান থেকেও আমরা অনেক জিনিস নিয়েছি, ইন্সপিরেশন নিয়েছি। যেমন কি সেখানকার যে পলিটিক্যাল সিস্টেমটা, ঠিক আছে, সেই যেখানে ক্যাবিনেট গভর্নমেন্ট, এক্সিকিউটিভ লেজিসলেচার, এইসব জিনিসগুলো আমরা ওখান থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি না একটা আমি লিস্ট বানিয়ে দেবো, জাস্ট মিনিট, আমি লিস্টটা দিয়েই দিচ্ছি। যেমন দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা কী কী নিয়েছি, যে ফেডারেল স্কিম নিয়েছি, গভর্নর অফিস নিয়েছি, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, ইমার্জেন্সি প্রভিশনস আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। এই যে লিস্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট, এটা থেকে কোশ্চেন আসে, ব্রিটিশ গভর্নমেন্ট থেকে কী কী নিয়েছি আমরা, পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়েছি, রুল অফ ল নিয়েছি, সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছি, ক্যাবিনেট সিস্টেম নিয়েছি। এগুলো আমি না প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝাবো যখন বোঝানোর, এখন জাস্ট জেনে রাখো। পার্লামেন্টারি, যেমন এই যে এটা সিঙ্গেল সিটিজেন কোশ্চেন আছে, বাইক্যামেরালিজম এটা কোশ্চেন আছে, তারপর কি রুল অফ ল এটা কোশ্চেন আছে। ইউএস থেকে আমরা কি নিয়েছি, ইউএসএ থেকে নিয়েছি আমরা ফান্ডামেন্টাল রাইট, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইমপিচমেন্ট প্রসেস অফ প্রেসিডেন্ট, জুডিশিয়াল রিভিউ, রিমুভাল অফ দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জাজেস অ্যান্ড দ্য পোস্ট অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। এগুলো সব আমরা কোথা থেকে নিয়েছি, ইউএসএ থেকে নিয়েছি। আইরিশ থেকে আমি একটু আগে বললাম যে ডিপিএসপি নেওয়া হয়েছে। তারপরে মেথড কি অফ দ্য প্রেসিডেন্টের ইলেকশন কীভাবে হবে সেইভাবে সেটা নিয়েছি। নমিনেশন, মেম্বার যারা রাজ্যসভাতে আসে নমিনেশন শুরু, তাদের নমিনেশনটা কীভাবে নেওয়া হবে সেটা, সেই প্রসেসটা আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার হয়েছি। ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা কী হয়েছি, ফেডারেশন, এটা অনেক সময় জিজ্ঞেস করে, ফেডারেশন উইথ স্ট্রং গভর্নমেন্ট, এটা খুব জিজ্ঞেস করে অনেক সময়, ঠিক আছে। বা রেসিডুয়াল পাওয়ার,
টু দ্য সেন্টার, এটা আমরা দিয়েছি, ঠিক আছে। গভর্নর অফিস অফ দ্য গভর্নর, ঠিক আছে। এগুলো জিনিস, জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, এগুলো অস্ট্রেলিয়া থেকে গিয়ে নিয়েছি। কনকারেন্ট লিস্ট নিয়েছি, জয়েন্ট সিস্টেম অফ দ্য বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট সেটা নিয়েছি, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট, একটু পজ করে এই জিনিসগুলো একটু নোট ডাউন যদি করার ইচ্ছা থাকে তো করে নিও, কারণ এগুলো ইম্পর্টেন্ট আর খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হয়। ওকে, তারপর দেখো জার্মানি কনস্টিটিউশন থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়েছি। কী কী নিয়েছি? যে সাসপেনশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, যেটা ইমার্জেন্সির সময় সাসপেন্ড করে দেওয়া হয়, সেটা নিয়েছি। ইউএসএসআর বা রাশিয়া যেটা, ঠিক আছে, ইউএসএসআরই বলাটা ঠিক হবে, কারণ সেই সময় ইউএসএসআরই বলতো সেটাকে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস নিয়েছি আমরা সেখান থেকে, ঠিক আছে। তারপর কি আইডিয়াল অফ জাস্টিস, যেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, এগুলো পাবে প্রিএমবেলে, দেখবে যে এগুলো জিনিস আছে। তো এই জিনিসগুলো আমরা নিয়েছি। ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এগুলো। সাউথ আফ্রিকান থেকে নিয়েছি, সাউথ আফ্রিকা থেকেও আমরা নিয়েছি জিনিসটা, দেখো সাউথ আফ্রিকা থেকেও নিয়েছি আমরা। সেখানে কি নিয়েছি? যে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন নিয়েছি, কী করে কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, প্রসিডিওরটা। ইলেকশন, রাজ্যসভার মেম্বারের ইলেকশন নিয়েছি আমরা সেখান থেকে। জাপানিজ কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি, কী নিয়েছি? প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল। তো এই জিনিসগুলো না খুবই ইম্পর্টেন্ট। এই যে লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু জিজ্ঞেস আর করুক আর না করুক, এইগুলো জিজ্ঞেস করে, প্রতি বছর জিজ্ঞেস করে। আর এই যে আমি তিনটে তো অলরেডি আগে বললাম, তাও বলে দিচ্ছি যে স্ট্রাকচারাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছিল। ফিলোসফিক্যাল পার্টটা, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি, সেটা আমরা কি আমেরিকান অ্যান্ড আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। পলিটিক্যাল পার্টটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমাদের হলো। ওকে, আমরা কোনটা পড়ছিলাম? এই যে, তো ড্রন ফ্রম দ্য ভেরিয়াস সোর্সেস। তো ভেরিয়াস সোর্সেস কী কী আমি সেটা ডিটেলসেই বলে দিলাম। ওকে, এরপর আসছে কি, যে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। এই যে বুঝো, আমি অলরেডি আই থিঙ্ক এখানেও বললাম যে ফেডারেল সিস্টেম আর ইউনিটারি বায়াসটা, যেটা আমি আই থিঙ্ক কোথায় যেন প্রথমেরটাতেই মনে বলেছি, এই যে এখানে বলেছিলাম না যে ফেডারেল আর ইউনিটারি সিস্টেমের ইয়ে আছে। চলো এখানে ডিটেলসে বলা যাক। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে একটু দাঁড়া। ওকে, দেখো এখানে কি বলা হচ্ছে, যে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। ফেডারেল সিস্টেম আমি কি বললাম, যে যুক্তরাষ্ট্রের মধ্যে সিস্টেম। সেখানে কি হবে, যে ন্যাশনাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টকে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার থাকবে। এটা হচ্ছে তোমার ফেডারেল সিস্টেমের পার্ট। কিন্তু ইউনিটারি বায়াস কোথায় হয়ে যাচ্ছে? ইউনিটারি বায়াস তখনই হয়ে যাচ্ছে যখন কি, যে সেন্টার হচ্ছে তোমার স্ট্রং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যদি এই যে ফেডারেশন টার্মটা যদি লক্ষ্য করো, যে ফেডারেশন টার্মটা কি কনস্টিটিউশন আছে? না, ফেডারেশন টার্ম কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশনের যে ফার্স্ট আর্টিকেলটা, সেটা যদি পড়ো তো সেখানে আছে ইউনিয়ন অফ দ্য স্টেট। এখানে ভালো করে লক্ষ্য করে কি বলেছে, ইউনিয়ন অফ দ্য স্টেট, ফেডারেশন অফ দ্য স্টেট বলেনি। ফেডারেশন অফ দ্য স্টেট মানে কি হয়, যে যখন আলাদা আলাদা স্টেট একসাথে এসে একটা দেশ তৈরি করে, তখন তাকে কি বললো, যে ফেডারেশন অফ দ্য স্টেট। ইউনিয়ন অফ দ্য স্টেট মানে কি, যে একটা টোটাল আগে ছিল, সেখান থেকে নিজের সুবিধা মতো আমরা কি করেছি, ভাগ করেছি। তো এটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। ওই কারণে আমাদের দেশটাকে বলা হয় ইউনিয়ন অফ স্টেট। আচ্ছা, যখন আমরা ইউনিয়ন অফ স্টেট, এটার মানেটা তো আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, ফেডারেল সিস্টেম আমরা কেন বলি? ফেডারেল সিস্টেমটা দেখো কি বললাম, যে দুটো গভর্নমেন্ট হবে, ঠিক আছে দুটো গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট বা তুমি যেটা বলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। ডিভিশন অফ দ্য পাওয়ারও আছে, ন্যাশনাল সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব পাওয়ার আছে, স্টেট গভর্নমেন্টের নিজস্ব পাওয়ার আছে। রিটেন কনস্টিটিউশনও আছে আমাদের, আছে না? আছে। বাইক্যামেরালিজম মানে লোকসভা রাজ্যসভা আছে আমাদের। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনই সুপ্রিম, কনস্টিটিউশন থেকে পাওয়ার নেই আমাদের গভর্নমেন্ট, ঠিক আছে। যে কোনো গভর্নমেন্ট আসুক, কনস্টিটিউশন থেকে পাওয়ার নিতে হবে। সব কিছু কনস্টিটিউশনের বেসিসেই চলে, কোর্টও কনস্টিটিউশনের বেসিসেই চলতে হবে কোর্টকে। তো সব কিছু কনস্টিটিউশন বেসে। তো এই যে সিস্টেমগুলো, এগুলো কি, এগুলো ফেডারেল ফিচার্স, ঠিক আছে। একটা যুক্তরাষ্ট্র এইভাবেই চলে। এবার ইউনিটারি কেন বলছি, তাহলে আমরা ইউনিটারি বায়াস আছে আমাদের কেন বলছি, দেখো, যেখানে কি সেন্টার স্ট্রং। কীভাবে স্ট্রং? যদি ইমার্জেন্সি লাগিয়ে দেয়, তখন কিন্তু আর স্টেটের কোনো পাওয়ার থাকে না, স্টেট শেষ দেবো, ঠিক আছে। সেন্টারের কাছে পাওয়ার আছে, সেন্টার যে কোনো সময় ইমার্জেন্সি প্রভিশন লাগিয়ে তোমার স্টেটকে সরিয়ে দিতে পারে। বিভিন্ন রিজন হতে পারে, আরও অনেক কিছু রিজনও থাকে। তো সেন্টার তো স্ট্রং, সেন্টার থেকেই তোমার কি, যে স্টেট নিজের পাওয়ার ডিরাইভ করে, ঠিক আছে। সিঙ্গেল কনস্টিটিউশন, দেখো কি আছে, ফেডারেলে কী ছিল, যে সরকার আলাদা হবে, তাদের আলাদা আলাদা কনস্টিটিউশন হবে। কিন্তু আমাদের কি আলাদা আলাদা কনস্টিটিউশন আছে? না, আমাদের একটাই কনস্টিটিউশন। যে কনস্টিটিউশনটা তোমার সেন্টার মেনে চলবে, সেই কনস্টিটিউশনটাই
স্টেটকেও মানতে হবে। সিঙ্গেল সিটিজেনশিপ, আচ্ছা সিঙ্গেল সিটিজেনশিপ কি, যে সেন্টারের আলাদা স্টেটের আলাদা এরকম আছে কি না, সেন্টারেরও যেটা আছে ইন্ডিয়ান অ্যাজ এ, আর স্টেটও আমরা ওই অ্যাজ এ ইন্ডিয়ানই আছি, ঠিক আছে, আর স্টেটের কোনো আলাদা করে সিটিজেনশিপ হয় না। আচ্ছা এখানে যদি তোমাদের একটু বুঝতে হয়, বোঝার জন্য একটা জিনিস বলে রাখি, যেমন জম্মু কাশ্মীর ছিল আগে, তো জম্মু কাশ্মীরের না আলাদা করে কনস্টিটিউশন ছিল, এটা কি জানো তোমরা, যে জম্মু কাশ্মীরের আলাদা করে কনস্টিটিউশন ছিল, জম্মু কাশ্মীরের আলাদা করে সিটিজেনশিপ ছিল, ঠিক আছে, তো সেটা ফেডারেল ফিচার্সের মধ্যে চলে আসছে। তো এখন কি আছে, ফার্স্ট তো আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে সিঙ্গেল কনস্টিটিউশন, জম্মু কাশ্মীরকেও এখন সিঙ্গেল কনস্টিটিউশনের মধ্যে আনা হলো, আর কি যে সিঙ্গেল সিটিজেনশিপ সেটাও এখন জম্মু কাশ্মীর টেনে সিঙ্গেল সিটিজেনশিপের মধ্যেই আনা হলো, তো ইউনিটারি ফিচার্সের মধ্যে আনা হলো। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, আচ্ছা এখানে বুঝো ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি বলেছে, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে কি, যে উপরে সব থেকে উপরে গিয়ে সুপ্রিম কোর্ট, তার নিচে কে হাইকোর্ট, তার নিচে কে ডিস্ট্রিক্ট কোর্ট, আর তারপর যা যা আছে, মনে করো কোনো কেস ডিস্ট্রিক্ট কোর্টে গেলেও পছন্দ হলো না, ও কী করবে, হাইকোর্টে পাঠিয়ে দেবে, হাইকোর্টেও তারও জাজমেন্ট পছন্দ হলো না, সে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। তো এটাতে কী আছে দেখো, ইন্টিগ্রেটেড, একটার সাথে আরেকটা কী আছে, কানেক্টেড আছে, আলাদা আলাদা না, এরকম না যে শুধু সেন্টারের বিষয়ে শুধু সুপ্রিম কোর্ট বলবে আর স্টেটের বিষয়ে শুধু হাইকোর্টই বলবে, এরকম নাই। ফেডারেল ফিচার্সে কী হয়, যে সেন্টারের কথাই, সেন্টারের বিষয়ে শুধু সুপ্রিম কোর্ট নিজে রায় দিবে, সেখানে হাইকোর্টের কোনো রকম কোনো হস্তক্ষেপ নাই। আবার স্টেটের ক্ষেত্রে কি, যে শুধু হাইকোর্ট নিজে রায় দিবে, সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না। কিন্তু ইন্টিগ্রেটেডে কি হয়, ইন্টিগ্রেটেডে হস্তক্ষেপ করতে পারবে, হায়ার কোর্ট লোয়ার কোর্টের কি যে কোনো বিষয়ের উপর হস্তক্ষেপ করতে পারবে। তারপর কি অল ইন্ডিয়া সার্ভিসেস, দেখো অল ইন্ডিয়া সার্ভিসেস কি, যেমন হচ্ছে তোমার ইউপিএসসির কথা বলা হচ্ছে, মানে ইউপিএসসিতে কী হয়, পরীক্ষা তো একটাতেই নেই, কিন্তু তারপর কী হয়, যে প্রত্যেকটা আইএস আইপিএস যারা তৈরি হয় প্রত্যেকটা রাজ্যে পাঠানো হয়, ঠিক আছে, এরকম তো না যে শুধু সেন্টারেই থেকে গেল না। তো এইরকম জিনিসগুলো হচ্ছে কি, যে ফেডারেল ফিচার্স তো সিস্টেম তো আছে, কিন্তু ইউনিটারি বায়াস আছে,